লাস্ট এপিসোডে আমরা দেখেছি হাল্ককে শহরের সবাই সাকারসান মনে করতে শুরু করেছে। হাল্ক ও তার গ্ল্যাডিয়েটর দল রাজার অনুচরদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। বিদ্রোহীদের সাথে মিলে তারা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা চালাচ্ছে। অন্যদিকে রেড কিং এর উন্মত্ততা তার নিজের লোকদের মনেও ভয় সঞ্চার করেছে। হাল্ক ও তার দল তাদের যাত্রাপথে ক্যারের গ্রামে পৌঁছায়। মিক জানতে পারে গ্রামের প্রধান ক্যারের আসল রূপ। ধুন্ধুমার লড়াইয়ের পর মিক বিজয়ী হয় এবং তার জাতির কিছু লোকের সাথে তাদের পরিচয় হয়। তারা মিককে নিজের জাতির রাজা ঘোষণা করে। হাল্ক ও তার সঙ্গীদের পরবর্তী গন্তব্য সেখানে তারা প্রিমাস আত্মার নতুন গ্ল্যাডিয়েটর দলের সামনাসামনি হয়। যুদ্ধ শেষে প্রিমাস ও তার সাথীদের বন্দী করা হয়। ময়ের কৃতদাসদের দলে সামিল করে তারা এগোয় স্ট্রিপিসের দিকে। সেখানে তারা শেষবারের মতো ক্যারকে দেখে। মিক ক্যারকে হত্যা করে। হাল্কে সবাই অনুরোধ করে এই মোক্ষম সময়ে শহরে হামলা করার আর বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়ার। হাল্ক সেই অনুরোধ প্রত্যাখ্যান করে নিজের রাস্তা বেছে নেওয়ার আগেই মিক তার পথ আটকায়। মিক চায় হাল্ক তাদের এই যুদ্ধে যোগদান করুক। ওয়েলকাম টু কমিক টাইমস। কমিক টাইমসের বিশেষ নিবেদন কমিক টাইমস অডিও বুক সিরিজ প্ল্যানেট হাল্ক চতুর্থ পর্ব। হাল্ক মিককে রাস্তা থেকে সরে দাঁড়াতে বলে। মিকের সঙ্গীরা তাদের কথাবার্তায় পরিষ্কার করে দেয় যে এখন মিকই তাদের রাজা। মিক হাল্ককে বোঝাতে থাকে পরবর্তী লড়াইগুলোতে হাল্কে তাদের কতটা প্রয়োজন। সে তাদের মধ্যে হওয়া ওয়ার বন্ডের কথাও তাকে স্মরণ করিয়ে দেয়। হাল্কের মাথা গরম হতে শুরু করে। আচমকায় সে মিককে সজোরে আঘাত করে বসে। মিকের অনুগতরা এই দৃশ্য সহ্য করতে না পেরে হাল্কের উপর হামলা করে বসে। হাল্কের মাথায় খুন চেপে যায়। সে পাগলের মতো তাদের মারতে শুরু করে। হাল্ক এক বিধ্বংসী রণমূর্তি ধারণ করে। মিকের প্রাণ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে ক্রগ। সে হাল্ককে অনুরোধ করে শান্ত হতে। মিক বলে হাল্ক ধ্বংসের জন্যই তৈরি হয়েছে। ক্রগ আর হিরোইম হাল্কের রিফিউজিদের সাথে স্টেপিসে থেকে যাওয়ার পরামর্শ দিলেও এলয় সেটা পছন্দ হয় না। সে যুদ্ধ চাই। এই একনায়কতন্ত্র শেষ করতে চায় হাল্কের প্রতিনিধিত্বে। হাল্ক তৈরি করে নেয় নিজেকে। রণসজ্জায় সুসজ্জিত হয়ে তার বিদ্রোহী সেনাদের নিয়ে রওনা দেয় ক্যাপিটাল সিটির দিকে। মাঝপথে বাদশাধে কায়রা ও রাজার অনুগত সেনাদল। প্রথম আঘাত হানে বিদ্রোহী দল। তীরের বৃষ্টি ধেয়ে আসে কায়রার দিকে। ওল্ড পাওয়ারে শক্তিশালী কায়রা শুধুমাত্র হাত তুলেই সে হামলার যোগ্য জবাব দেয়। বিদ্রোহীরা পুনরায় হামলার জন্য প্রস্তুত হলে হাল্ক তাদের নিষেধ করে এবং নিজে এগিয়ে যায় কায়রার সাথে শেষবারের মতো মুখোমুখি কথা বলতে। কায়রা হাল্ককে সাবধান করে নিজের অতীতের কাহিনী শোনায় হাল্ককে এই ভয়ঙ্কর সম্মুখ সমর থেকে তাকে নিরস্ত্র করার জন্য। সে জানালো কিভাবে রেড কিং তাকে ওবিডিয়েন্স ডিস্ক পরিয়ে মাত্র 13 বছর বয়সে নিজের গোলাম বানিয়ে নেয়। তার ট্রেনিং শেষ হতে তখনও 6 বছর বাকি। তার আগেই একদিন তার গ্রামে হামলা করে স্পাইক্সরা। গ্রামের সবাই এমনকি তার বাবা মাকেও স্পাইক্সে পরিণত করা হয়। কায়রা বাধ্য হয় সবাইকে হত্যা করতে। হাল্ককে সে বলে রেড কিং শুধুমাত্র কায়রাকে গোলাম বানানোর জন্য পুরো একটা গ্রামকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে হাল্ককে মারার জন্য সে আরো কত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। কিন্তু তার আগে কায়রা যদি হাল্ককে খতম করতে পারে তাহলে অনেক মানুষ প্রাণে বেঁচে যাবে। তাই সে সাকারের ওল্ড অনুযায়ী হাল্ককে ইন্ডিভিজুয়াল কমব্যাটে চ্যালেঞ্জ করে। শুরু হয় দুজনের মধ্যে আকাশ বাতাস কাঁপানো এক ভয়ঙ্কর লড়াই। যুদ্ধক্ষেত্র থেকে ক্রাউন সিটি সবাই প্রত্যক্ষ করল কায়রার অপরিসীম শক্তির নিদর্শন। প্রথম আঘাত হানে কায়রা। বিঁধে দেয় তার তরোয়াল হাল্কের বুকে। সেই আঘাতকে অগ্রাহ্য করে হাল্ক পাল্টা আঘাতে দুটুকরো করে দেয় কায়রার অস্ত্র। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। তাদের সংঘর্ষে আশেপাশে শুরু হয় ভূমিকম্প। সেই সংঘর্ষে আহত হয়েও কায়রা ও হাল্ক দুজনেই প্রাণে বেঁচে যায়। দুজনকেই অবাক করে দেয় তাদের প্রতিপক্ষের ক্ষমতা। অন্যদিকে ক্রাউন সিটিতে রাজা জানতে পারে হাল্কই আসল সাকারসান এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই রাজাকে সিংহাসনচ্যুত করবে। এই খবর পেতে সে আদেশ দেয় স্পাইক্সদের হামলা করার। এদিকে হাল্ক আর কায়রার লড়াই তখনও শেষ হয়নি। তারা নিজেদের প্রস্তুত করে নেয় আরও একবার। হঠাৎই সেখানে এসে পড়ে মিসাইলের মতো দেখতে একটি বস্তু। আঁতকে উঠে কায়রা। বোমা নয়, এটা স্পাইক্স। এরা যে কোনো জীবন্ত মানুষের শরীরে প্রবেশ করে তাকেও স্পাইক্সে পরিণত করতে পারে। যদি এদের আটকানো না যায় এরা পুরো প্ল্যানেটকে শেষ করে দেবে। বলতে বলতে স্পাইক্সের দল কায়রা আর হাল্ককে ঘিরে ফেলে। কায়রা বিপদ বুঝতে পারে। হাল্ককে রাগিয়ে দেওয়ার জন্য সে হাল্কের পায়ে বিঁধে দেয় তার ভাঙা তরোয়াল। প্রচণ্ড রেগে উঠে হাল্ক কায়রাকে ছুঁড়ে ফেলে দেয়।
কায়রা এটাই চেয়েছিল, সে এই ভয়ঙ্কর শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে প্রাণে বেঁচে গেল। এদিকে হাল্ক এবং স্পাইক্সদের মধ্যে শুরু হলো ধুন্ধুমার লড়াই। স্পাইক্সরা হাল্ককে ইনফেক্ট করতে অক্ষম হয়। মিক এগিয়ে আসে হাল্কের সাহায্যে, দুজনেই মিলে চিরতে শুরু করে স্পাইক্সদের। স্পাইক্সরা একজোট হয়ে একটা বড় দানবের রূপ নেয়। হাল্কে ভয়ানক দানবকে কাবু করার জন্য দুহাত দিয়ে সজোরে মাটিতে আঘাত করে এক বৃহৎ গর্তের সৃষ্টি করে এবং এই দানবকে বন্দি করে ফেলে। এদিকে বাকি স্পাইক্সরাও ঘিরে ফেলেছে বিদ্রোহীদের। পালানোর রাস্তা তাদের ক্রমেই বন্ধ হয়ে আসছে। অন্যদিকে কায়রা পৌঁছায় আনসারা গ্রামে। সে গ্রামবাসীদের সাবধান করে স্পাইক্সদের হামলার ব্যাপারে। হঠাৎই কায়রার সামনে উপস্থিত হয় রাজার মেসেঞ্জার ড্রোন। কায়রাকে রাজা প্রশ্ন করে সে গ্রামে কি করছে। হালকে মারার যে গুরু দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল সেটারই বাকি হলো। কায়রা রাজাকে স্পাইক্সের হামলা সম্পর্কে অবহিত করে, কিন্তু রাজার ঠোঁটের কোণে নিষ্ঠুর হাসি। কায়রা রাজাকে শান্ত হতে বলে। কথা শেষ হওয়ার আগেই যুদ্ধক্ষেত্রের আকাশে দেখা যায় ইম্পেরিয়াল ড্রেডনট শিপ। জাহাজটি শুরু করলো বোমা বর্ষণ, কিন্তু কায়রা ও বিদ্রোহীদের অবাক করে দিয়ে সেই বোমা স্পাইক্সের আঘাত করলো না। রাজার নির্দেশে এই জাহাজ পুরো আনসারা গ্রাম, স্পাইক্স ও হালকে এক আগুনের চক্রবুহে বন্দি করে ফেলল। রাজার এই নিষ্ঠুর কর্মকাণ্ড কায়রাকে পর্যন্ত শিহরিত করে তুলল। হিরোইম ও বাকি বিদ্রোহীরা দূর থেকে রাজার এই ভয়ঙ্কর কাজ দেখে চলেছে। আনসারা গ্রামে ইতিমধ্যে কায়রার নেতৃত্বে স্পাইক্সের বিরুদ্ধে আত্মরক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফায়ার গানগুলোকে কাজে লাগানো শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। বোমা বর্ষণের ফলে আটকে পড়ে যাওয়া বিদ্রোহীদের মুক্ত করার জন্য হাল্ক ভাঙতে শুরু করলো বিশাল বিশাল পাথরের চাই। আনসারা গ্রামেই হবে স্পাইক্সের বিরুদ্ধে লাস্ট স্ট্যান্ড। কোনো মতে স্পাইক্স বাহিনীর সাথে লড়াই করে বিদ্রোহীরা প্রবেশ করলো গ্রামে। হাল্কের শরীরে আবারও প্রবেশ করেছে এই বিভৎস পরজীবী। রাজার নির্দেশ অমান্য করে কায়রা হাল্কের শরীর থেকে পুড়িয়ে দিল স্পাইকটিকে। আরও একবার শুরু হলো লড়াই, কিন্তু এবার কায়রা ও হাল্ক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে পাশাপাশি লড়াই শুরু করলো গ্রামবাসীদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে। এদিকে গ্রামের ভেতর মিক হঠাৎই শুনতে পেল এক করুণ আর্তনাদ। ছুটে গিয়ে সে হতভম্ব হয়ে গেল তাদের রানীকে দেখে। আটকে রাখা হয়েছে তাকে, বাধ্য করা হচ্ছে ডিম পাড়তে। এই দৃশ্য সহ্য করতে পারল না রাজা মিক। পাগলের মতো খুন করতে শুরু করলো গ্রামবাসীদের। এর মধ্যে স্পাইক্স রানীর উপর হামলা করে দেয়। হাল্ক দুহাতে টান মেরে ছিঁড়ে ফেলে রানীর আততায়ীকে। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয় ক্রগ ও তার বাকি গ্ল্যাডিয়েটর বন্ধুরাও। কায়রা এদিকে ব্যস্ত গ্রাম খালি করার কাজে। রাজার মেসেঞ্জার ড্রোন আরও একবার এগিয়ে আসে কায়রাকে লক্ষ্য করে। সাবধান বাণী শোনা যায় রাজার গলায়। রাজা স্বীকার করে যে সেই স্পাইকদের ছেড়েছে। সে এও জানে কায়রার পক্ষে হালকে মারা সম্ভব নয়, তাই এই কাজ সে নিজের হাতেই তুলে নিচ্ছে। চমকে ওঠে কায়রা। আকাশের দিকে তাকিয়ে দেখে নেমে আসছে অজস্র বোমা। কায়রার কোলে গ্রামের একটা ছোট্ট শিশু কেঁদে উঠল। কায়রা তাকে সান্ত্বনা দিল, চোখ বন্ধ করো। শোনা গেল এক বিকট শব্দ। আনসারা গ্রাম ঢেকে গেল আগুনের লহমায়। বিস্ফারিত চোখে গ্ল্যাডিয়েটররা দেখল গ্রামের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসছে অবিনশ্বর কায়রা। তার কোলের শিশুটির শরীর মিলিয়ে গেল এক দমকা হাওয়ায়। কায়রার চোখ থেকে নেমে এলো জলের ধারা। শক্ত হয়ে উঠল তার চোয়াল। এই নির্মম হত্যালীলা তাকে মানসিকভাবে রাজার দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে। হাল্ক তার হাত বাড়িয়ে দিল সাহায্যের জন্য। কায়রা হাল্কের কাছে তার আনুগত্য স্বীকার করে নিল। প্রতিজ্ঞা করল রেড কিংকে হত্যা করাই এখন তার জীবনের মূল লক্ষ্য। কায়রার এই পরিবর্তন খুশি করল হাল্ককেও। এরপর হাল্ক তার চোখ ঘোরালো আকাশে ভাসমান নিউজ ভেহিকলগুলোর দিকে। রাজাকে সাবধান করে দিল দূরদর্শনের মাধ্যমে। রেড কিং হাল্ককে বোম দিয়ে, স্পাইক দিয়ে অনেকভাবে হত্যার ব্যর্থ চেষ্টা চালিয়েছে, কিন্তু এবার তারা আসছে রাজার কাছে। আর হাল্কের সাথে থাকবে সাকার প্ল্যানেটের সকল অত্যাচারিত মানুষ। রাজার ঠোঁটের কোণে ফুটে উঠল এক মত্ত হাসি। এই সিরিজটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।